দেখুন, আপনাদের মধ্যে ঠিক কতজন জানেন গতকাল একটা দুর্দান্ত বিল আইনে পরিণত হয়েছে? সেটা কতজন জানেন আমি জানি না, তার কারণ আপনাদের জানানো হয়নি এবং হয় না। আপনাদের যদি জিজ্ঞাসা করি যে গতকাল এবং পরশুর সব থেকে বড় খবর কি, আপনারা বলবেন ওই রাস্তার ধারে দুধ গরম করা। দেখুন, জিনিসটা সেন্সিটিভ হলেও জিনিসটা কিন্তু বিতর্কিত, এ নিয়ে বিভিন্ন রকমের মত বলা যায়। অন্যদিকে আরো যদি কোনো খবর বলেন তাহলে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বেশ কিছু মামলা, এছাড়া রাজ্যের তেমন কিছু খবর হয়তো মিডিয়া আপনাদের সামনে তুলে ধরেনি। কিন্তু যে খবরটা আপনাদের সামনে তুলে ধরার প্রয়োজন ছিল, সেই খবরটা কোনো মিডিয়া গুরুত্ব দিয়ে আপনাদের সামনে তুলে ধরার কেউ প্রয়োজনই বোধ করলো না। কি অদ্ভুত ব্যাপার না? আজকে শোনাবো আপনাদের সামনে। তার কারণ এই কারণেই আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা আপনাদের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে। সম্ভবত আজকের পর্বটা শুনলেও আপনারা ওই একই কথা বলবেন। আসুন শুরু করা যাক। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। শুভেন্দু অধিকারী গুন্ডা দমন আইন নিয়ে এসেছেন, সেটা এই মুহূর্তে হাইকোর্টে মামলায় তার বিরুদ্ধে করা হয়েছে এবং সেই মামলা সহ এটা রাষ্ট্রপতির অনুমতি পেলে বিলে পরিণত হবে, এইরকম একটা পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় গতকাল শুভেন্দু অধিকারী একটা মারাত্মক বক্তব্য এবং আইন বিলে আইনে রূপান্তরিত হয়েছে। সেটা হচ্ছে, আপনারা শুনলে খুব খুশি হবেন, যে সরকারি সম্পত্তি ভাঙার একাধিক নজির মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সময় আমাদের ছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, গত পরশুদিন লাইভ করে বড় বড় কথা বলছিলেন যে তিনি থাকলে এমনটা হতো না, তিনি থাকলে লক্ষ্মীর ভাণ্ডারে ডিসক্রিপেন্সি হতো না, অনেক কিছু কথা বলার চেষ্টা করছিলেন। তার আমলে ডিসক্রিপেন্সিটা সব থেকে বেশি এবং এইরকম জঘন্যতম রাজনৈতিক নেত্রী কোনো ইতিহাসে কেউ আসেনি। আমার অবাক লাগে, মাত্র 3 মাস অতিবাহিত হওয়ার পর একজন ইতিহাসের অন্যতম একেবারে দুর্নীতিগ্রস্ত এবং জঘন্যতম একজন রাজনৈতিক নেত্রী বলতে একেবারে আমি কুণ্ঠাবোধ করি না যাকে। কেন, যদি আপনারা প্রশ্ন করেন, আমি তো 1 কোটি উদাহরণ দিতে পারবো। তার মধ্যে একটা এক্সাম্পলই এনাফ আপাতত, যে একজন মুখ্যমন্ত্রী হয়ে কতটা ডিসক্রিপেন্সি করতে পারেন ধর্ম নিয়ে। তিনি বলেছিলেন একটা ধর্মের মানুষ, তারা যদি চায় সংঘবদ্ধ হয়ে একেবারে ঘিরে ফেলতে পারে, 1 মিনিটে, 1 সেকেন্ডে না 1 মিনিটে 12টা বাজিয়ে দেবে। একটা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকা এইরকম মন্তব্য ভারত ছেড়ে দিন, সারা পৃথিবীর ইতিহাসে কখনো কোনোদিন শুনবেন না। তিনি আমাদের সামনে ফেসবুক লাইভ করে এসে জ্ঞানের ভান্ডার শোনাচ্ছেন, আর এগুলো মিডিয়া 15 বছর অত্যাচার সহ্য করার পরেও এগুলো আপনাদের সমান গুরুত্ব দিয়ে দেখাচ্ছে। কিন্তু যে অংশটা গুরুত্ব দিয়ে দেখালো না, সেটা শুনেই আপনারা বলুন যে আমাদের মিডিয়াগুলো ঠিক কতটা সুস্থভাবে আপনার দিক নির্দেশ করার চেষ্টা করছেন। দেখুন, এই যে ডিসক্রিপেন্সি নিয়ে কথা বলছি, শুভেন্দু অধিকারী যে বিলটি আইনে পরিণত করলেন, সেটি হচ্ছে, যদি সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় তাহলে 3 গুণ আদায় করা হবে। সরকারি সম্পত্তি ভাঙচুরের নজির মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় আমরা একাধিকবার দেখেছি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওই সিএএ বলুন, কিংবা এনআরসি বলুন, কিংবা বিভিন্ন রকমের যে আন্দোলনগুলো আমাদের হয়েছিল, সর্বশেষ বোধহয় এসআইআর হতে পারে, সমস্ত আন্দোলনগুলিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা শ্রেণীকে ছেড়ে দিয়েছিলেন এবং তারা যা ইচ্ছা তাই ভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর, ট্রেন বাস ভাঙচুর, জ্বালিয়ে পুড়িয়ে যা ইচ্ছা তাই করেছেন। একজনের বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেননি। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র তাদের ভোট বাক্স ভেবে আমাদের দেশের ক্ষতি করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেইটা আটকানোর জন্য, যাতে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো রাজনৈতিক নেত্রী ফিরে এলে যেন এই জায়গা থেকে আমরা বাঁচতে পারি, তার জন্য শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়ে এই সিদ্ধান্তটা নিয়েছেন। একবার শুনে দেখুন, একটু মনে মনে ভাববেন যে আমাদের যাদের মুখ্যমন্ত্রিত্ব দেখার সুযোগ আপনারা পেয়েছেন, তাদের মধ্যে একজনও এটা আইনে পরিণত করা ছেড়ে দিন, ভাবতে পেরেছিলেন যে এইরকম একটা আইন একদিন একজন মুখ্যমন্ত্রী আনতে পারবেন? ভাবতে পেরেছিলেন? শুভেন্দু অধিকারীর সমালোচনা আজকেই করব, আজকের পর্বেই করব। তবে হ্যাঁ, এর বিকল্প এটা হতে পারে না যে বামপন্থা এর বিকল্প কিংবা তৃণমূলের বিকল্প, না, এটা হতে পারে না। আগে শুনুন শুভেন্দু অধিকারী কোন আইনটি পাশ করলেন, শুনুন।
আমাদের পশ্চিমবঙ্গে আজকে আমরা নোটিফিকেশন করে দিয়েছি আমাদের যে আপনার ওয়েস্ট বেঙ্গল পাবলিক অর্ডার, গভর্নমেন্ট প্রপার্টি ড্যামেজ এবং তার 3 গুণ আদায় করা সুদ সহ আজকে আমরা স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে নোটিফিকেশন করে দিলাম। এরপর থেকে সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে আক্রমণ, থানা জ্বালানো, বিডিও অফিস জ্বালানো, কদিন আগে করিমপুরে গিয়ে ইলেকট্রিক অফিসে লাইন কেটেছিল, সেখানেও অ্যারেস্ট করেছি এবং ক্ষতিপূরণ আদায় করব। তার আজকে আমরা রাজ্যপাল মহোদয় সই হয়ে যাওয়ার পরে আজকে রুল জারি করলো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। শুনলেন, আমাকে বলুন, যে প্রশ্ন দিয়ে শেষ করলাম, যে আপনি ভাবতে পারেন যে বুদ্ধবাবু এরকম একটা বিল আনার চেষ্টা করছেন আর তাকে সবাই স্বাগত জানাচ্ছেন। বুদ্ধবাবুর ক্ষমতা ছিল, বুদ্ধবাবু চাইলে সদিচ্ছা ছিল, তিনি করতে পারতেন, কিন্তু বুদ্ধবাবু যদি এটা করতেন তাহলে তার কি পরিণতি হতো আমরা জানি না। আর বাকিরা তো কেউ চিন্তাই করতে পারতেন না। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলুন, তিনি তো সম্পূর্ণ উল্টো। সরকারি সম্পত্তি, আমার আপনার সম্পত্তি, দিনের আলোর একেবারে কিছু দল যাদের মুখ চেনা যাবে, যাদের আইডেন্টিটি দেখা যাবে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এবার করে দেখাক, হিন্দু মুসলমান তো ব্যাপার না, এখানে করে দেখাক না, যে করবে করে দেখাক, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যে কোনো মানুষ করে দেখাক, কত ক্ষমতা আছে, তার ঘর বাড়ি বেচে 3 গুণ শোধ দিতে হবে। শুনলেন তো বক্তব্য। তাহলে কি ভাবছেন যে আমরা সমালোচনা করব না? বিজেপির সমালোচনা করা উচিত নয়? দেখুন, বিজেপি এমনিতেই বিরোধী দলকে একেবারেই শূন্য করে দিয়েছে, যেটা অত্যন্ত ভুল পদক্ষেপ। এটা প্রমাণিত হবে আগামী দিনে। আমরা বিজেপির সমালোচনা 1000বার করব, করাটা উচিত, তার কারণ কোনো রাজনৈতিক তাবেদারিত্ব আমরা করি না। তবে হ্যাঁ, ডিফারেন্স রয়েছে, ওই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এর ডিফারেন্স রয়েছে। বিজেপি যে বিরোধী শূন্য রাজনীতি করছে, এটা বিজেপিকে দাম চোকাতে হবে। লক্ষ্য করবেন, আমি যে বক্তব্য বলছিলাম যে বিজেপি যে ঠিক কাজ করছে না, বেশ কয়েকটা বিগত দিনে বলেছিলাম, দেখুন তার পরিণতি পাচ্ছেন। এই ছোট ছোট ইস্যুগুলো নিয়ে বিজেপি কেমন একটা এলোমেলো লাগছে না? আপনি দেখুন ভবিষ্যতে আরো কি হতে পারে। বিজেপির নেওয়া বেশ কিছু ভুল পদক্ষেপ কিভাবে তাদের বুমেরাং হতে পারে দেখে নিন। এই যে তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশকে আত্মীকরণ করে নেওয়া, একদিকে বিরোধী দলনেতা থাকা অবস্থায় আজকের মাননীয় মুখ্যমন্ত্রী বুকের স্যান্ডো গেঞ্জিতে লিখতেন কি চোর, তৃণমূল মানে চোর, এরম লিখতেন কিছু একটা, এক্স্যাক্টলি মনে পড়ছে না। আর আজকে তিনি তাদের একটা বড় অংশকে নিজেদের এল টিম বানিয়ে নেবেন, এটা কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারবো না, কোনোদিনই অ্যাকসেপ্ট করতে পারবো না। এবং দেখুন, এই কারণে এনসিপিআই যে দলটা তৈরি হয়েছে, যার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ওই 20 জনের সঙ্গে হেসে হেসে ব্রেকফাস্ট করলেন, চা ফা খেলেন। জানি না ভারতের প্রধানমন্ত্রী সময় পান কিনা আমাদের বিজেপির সাংসদদের সঙ্গে হেসে হেসে চা খাওয়ার, কিন্তু তিনি এই যে করলেন, দেখুন এটা কিন্তু নির্ণয় না করেই স্পিকার কিন্তু নির্ণয় করলেন না যে এই যে এনসিপিআই যারা আসলেন তাদের, আপনি এনসিপিআই মানে তারা রাজনৈতিকভাবে এনসিপিআই বলছেন, সংসদের মধ্যে তারা বলছেন তার তৃণমূল কংগ্রেস। স্পিকার এখনো পর্যন্ত সিদ্ধান্ত নিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের অনেকেই দল বিরোধী এদের বিরুদ্ধে অ্যাকশন নিতে বলেছিল, এবং এটাতে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করেছিলেন স্পিকার এবং রেজিস্ট্রারের বিরুদ্ধে। এবং তার যে গতদিনের নির্দেশ, সেটাতে এই 20 জনকে তাদের হলফনামা জমা দিতে হবে 2 সপ্তাহের মধ্যে, আবার ফের শুনানি রয়েছে। তো আপনারা বলুন, এই মামলাতে যদি এই 20 জন সাংসদ মুখ পড়ে, মুখটা কার পুড়বে? মুখটা বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব নরেন্দ্র মোদীর পূর্বে। তার কারণ নরেন্দ্র মোদী হাসি মুখে এদের সঙ্গে চা, অমলেট, পাউরুটি খেয়েছিলেন। এইটা হচ্ছে সব থেকে বড়, মানে আমাদের মানে এটাই পশ্চিমবঙ্গ মানুষের ট্র্যাজেডি, এটাই যে এমন একটা রাজনৈতিক দল যেটা সত্যি, যার মধ্যে পোটেনশিয়াল রয়েছে, যারা করছেও। আমি বললাম না, এই বিলটা আপনি কোনো সিপিএম, মানে আবারও যদি সিপিএম আসে না 34 বছরও এই বিলটার কথা কোনোদিন ভাববে না। যে বিলটা শুভেন্দু অধিকারী কেমন মানে এমনি একটা ছোটখাটো বিলের মতো বললেন, এটা কত বড় বিল পাস করলো। এই বিলটার আবারও যদি সিপিএম আসে, তৃণমূল কংগ্রেস আসে, এটা পাস করবে। ওরা যদি আসে এই বিলটাকে ওঠানোর চেষ্টা করবে, এটাকে অ্যামেন্ড করে দেবেন, কিংবা এটাকে একেবারে, যদি জানি না উঠিয়ে দেওয়া যায় কিনা, হয়তো যায় না, অ্যামেন্ড করে দেবেন, দিয়ে এটাকে নির্বিষে পরিণত করে দেবেন। তো এই হচ্ছে পরিস্থিতি।
তো আমাদের যেখানে এক্সপেকটেশন ছিল যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি অন্তত তৃণমূল কংগ্রেসের ছত্রছায়া থেকে বেরিয়ে আসবে, সেখানে আরাবুলদের মতো নেতারা দেখছি ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে ঢুকে যাচ্ছেন। এটা কোন রাজনৈতিক স্ট্র্যাটেজি আমি জানি না। দুদিন পরে আরাবুলকে দেখবো কিনা ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদীর সঙ্গে হাসি মুখে চা অমলেট খেতে, জানি না সেদিন আসবে কিনা। দুর্ভাগ্যজনক আমাদের পরিস্থিতি। এবং এই কারণে দেখুন, অগ্নিমিত্রা পলের কথা ভাবুন একবার আপনি। অগ্নিমিত্রা পল আজকে ডেফিনেটলি অগ্নিমিত্রা পলের ওই মন্তব্য আমি দেখাবো না, আপনারা সবাই জানেন। রাস্তার পার্ক স্ট্রিটে দাঁড়িয়ে একটা বাচ্চার দুধ গরম করা হচ্ছিল, অগ্নিমিত্রা পল অগ্নিশর্মা হয়ে গেলেন এবং তিনি বললেন দুধ গরম করা হচ্ছে, বাচ্চার দুধ রাস্তায় গরম করা হবে, চিৎকার করে বললেন। আচ্ছা আপনি বলুন যে অগ্নিমিত্রা পল কি ওই বাচ্চাটাকে বকেছিলেন? বাচ্চাটাকে কি চিৎকার করেছিলেন? বাচ্চার মা বা বাচ্চার গার্জেনকে বলেছিলেন। তিনি যে কাজটা করছিলেন, বাচ্চার মা বা বাচ্চার গার্জেন, সেই কাজটা অভিভাবকোচিত নয়। সেটা তিনি বলতেই পারেন তার বাচ্চার জন্য কিংবা তার জন্য বা তার ফ্যামিলির জন্য, সেটা অভিভাবকোচিত নয়। একজন মন্ত্রীর পক্ষে ওটা বলা সম্ভব নয় যে আপনি যেটা করছেন ওটা ঠিক করছেন। তবে হ্যাঁ, অগ্নিমিত্রা পলের যে মেজাজে বলেছিলেন এটা তার সংযত হওয়া উচিত। তার কারণ নতুন এসেছেন, অনেক কিছু করছেন, ভালো করতে গিয়ে দু চারটে ভুল হচ্ছে। আর যারা কেউ কিছু করেনি তাদের তো ভুলই হবে না, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্ত্রীকে দেখেছিলেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে, এই তুমি এখানটা বালি ফেলে রেখেছো, গাড়ি যাচ্ছে, এ তো অ্যাক্সিডেন্ট করবে, এই তুমি এখানে সবজির রাস্তাটাকে তুমি সবজির করে ফেলেছো, এ তো অ্যাক্সিডেন্ট ঘটবে, সরাও, কাল থেকে যেন না দেখি? দেখেছিলেন একজনকেও? মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শুনেছিলেন তো রেস্টুরেন্টের মধ্যে কুকুরের মাংস দেওয়া হচ্ছে? আমি তো অগ্নিমিত্রা পলকে বলবো, জানি না এটা তার ডেফিনেটলি এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না, কিন্তু তিনি পারলে যান কিংবা কাউকে নির্দেশ দিন যে রেস্টুরেন্টের মধ্যে কি মাংস দেওয়া হচ্ছে রেস্টুরেন্টের সাধারণ মানুষকে, সেগুলো একবার আর দেখুন। পশ্চিমবঙ্গের তো অগ্নিমিত্রা পলের মতো নেতৃত্ব যেখানে জরুরি, সেখানে সমস্ত সমাজ মিলে অগ্নিমিত্রা পলের একটা ছোট ভুল, এটা ভুল। অগ্নিমিত্রা পলের ওই রকম চিৎকার করে বলে ফেলাটা ভুল, কিন্তু অগ্নিমিত্রা পলের উদ্দেশ্য ভুল ছিল না। অগ্নিমিত্রা পল ওই বাচ্চাটাকে আক্রমণ করেনি, বাচ্চাটা কিন্তু কোলেও ছিল না। আর আজকের দিনে সবাইকে বিশ্বাস করে নেওয়াটা এরকম নয় যে সবাই যে সত্যি কথা বলবে। অন্য কাউকে যার বাচ্চা নেই তাকে জিজ্ঞেস করলেও সে বলবে আমি ওই বাচ্চারই দুধ গরম করছিলাম। বাচ্চা অনেকেই মিথ্যা কথা বলেন। অগ্নিমিত্রা পল হয়তো হয়তো না, ডেফিনেটলি আসতে বলা উচিত ছিল, কিন্তু এই ভদ্রমহিলাকে, মন্ত্রীকে যদি আমরা থামিয়ে দিই, এইরকম একজন মন্ত্রী যিনি ইনিশিয়েটিভ নিয়ে কেউ হসপিটালে যাচ্ছেন চেক করতে, কেউ চলে যাচ্ছেন রাস্তার মধ্যে চেক করতে, আজকে এনাদের দেখে সকলে ভাববেন না আইনটা আমাদের মেনে চলতে হবে। পুলিশ প্রশাসন দিয়ে গোটা রাজ্যের আইন মেনটেন করা সম্ভব নয়। অগ্নিমিত্রা পলের মতো রাজনৈতিক বিজেপির প্রত্যেকটা নেতার হওয়া উচিত, শুধু লোক দেখানি বলে নয়। হ্যাঁ, তাদের এই পাঠগুলো নিয়ে তারপরে হয়তো এই ভুল থেকে শিক্ষা নিয়ে তারপরে যাওয়া উচিত। এ তো স্বাস্থ্যমন্ত্রীও করেছিলেন, বর্ধমানের মেডিকেল কলেজে গিয়ে বলেছিলেন যে অভয়াকে নিয়ে যে স্লোগানগুলো লেখা ছিল সেগুলোকে তিনি মুছে ফেলতে বলেছিলেন, সেটা নিয়েও বিতর্ক হয়েছে। হ্যাঁ, এই ভুলগুলো শুধরে নিতে হবে। কিন্তু এই ভুলগুলো শুধরাতে গিয়ে আপনারা এই সমস্ত মিডিয়ার চাপে পড়ে এগুলো বন্ধ করে দেবেন না দয়া করে। আপনারা যে কাজটা করছেন অত্যন্ত ভালো কাজ করছেন, তার কারণ আপনাদের মতো এইরকম ফ্রন্ট ফুড লিডারশিপ কোনো নেতৃত্ব দেখাতে পারেনি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে গিয়ে জলের মধ্যে গিয়ে উল্টো দিক থেকে ছবি তুলতেন, এটা দেখেছি, যেন মনে হয় তিনি অনেকটা জলে দাঁড়িয়ে রয়েছেন, সেটা তিনি করতেন। আমার বক্তব্য হচ্ছে আপনাদেরও যদি এইরকম কোনো আসে, গ্যালারি শোটা করার প্রয়োজন নেই। আপনার ওই ভিডিওগুলো করে সোশ্যাল মিডিয়াতে সবসময় দেওয়ার ইম্প্যাক্ট রয়েছে। সোশ্যাল মিডিয়া দেখে অনেকে ভয় পান যে তাহলে আমিও করব না, আমিও এই ইল্লিগাল কাজ করব না, কারণ মন্ত্রীর চোখ রয়েছে, সেই কারণে সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে দয়া করে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো আপনার বিরোধিতা করলো বলে আপনি বন্ধ হয়ে গেলেন, এটা ভুল পথে যাবেন। একেবারে যেরকম ভাবে যে গতিতে যাচ্ছেন এই গতিতে যান। 50টা কাজ করবেন, দুটো ভুল হবে, ভুলের জন্য ক্ষমা চেয়ে নেবেন, আবারও বাকি 48টা কাজের জন্য ঝাঁপাবেন। মানুষ আশীর্বাদ করবে, মানুষ দেখতে পাচ্ছে। একদিকে পশ্চিমবঙ্গের মানুষ বলবে ফুটপাত দিয়ে তো আজকাল হাঁটাই যায় না, আমার বাচ্চাটাকে নিয়ে গিয়ে স্কুলে দিতে যায়, আমাকে তো রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়, কারণ ফুটপাত ব্লক করে সবাই রান্নাবাতি করে, তো এই জন্যই অ্যাক্সিডেন্ট হয়।
বলে কিনা যে কোনো বড় অ্যাক্সিডেন্ট হলে কত স্কুল ছাত্রছাত্রীর অ্যাক্সিডেন্ট হয় বলুন তো দুর্ভাগ্যজনকভাবে, তখন আমরা কি বলি যে রাস্তার ফুটপাথগুলো ব্লক করে দেওয়া হয়েছে। যখন কোনো একটা সরকার এসে ফুটপাথগুলোকে পরিষ্কার করছে, কেন তিনি আর তার পরিবার হাঁটবেন না? আমি, আপনি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল সবাই তাদের পরিবার নিয়ে ওখানে হাঁটতে পারবো। সেফ জোন, একটা ফুটপাথ এই জন্য তৈরি হয়নি যে যেখানে হকারদের বসাতে হবে। এবার যদি বলেন পুনর্বাসন, আরে পুনর্বাসন হলে তাহলে তো এরকম দাবি, আপনি কোন কোন মানুষের দাবি নেই বলুন তো? দাবিহীন মানুষ বলুন। আমি একটা আইটি সেক্টরে চাকরি করি, আমার দাবি নেই, আমার সরকারের কাছে কোনো দাবি নেই। আপনারা জানেন যে আইটি সেক্টরে কি কি ঘটে না ঘটে। আপনি একটা ডাক্তার, যে ডাক্তার নিয়ে ডাক্তারি পড়াশোনা করেছেন, নার্সিং হোমে চাকরি ডাক্তারি করেন, তার কোনো দাবি দেওয়া নেই। আপনি বলুন দাবিহীন মানুষের কথা বলুন, একজন মানুষ বলুন আপনাদের মধ্যে যারা রয়েছেন, আপনারা যে প্রফেশনে রয়েছেন, বলুন আপনাদের মধ্যে কোনো দাবি নেই। সবগুলো করে দেওয়া যায়। এই সরকার 15 বছর থাকলে, 35 বছর থাকলেও সব দাবিগুলো মেনে নিতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সদিচ্ছা যখন দেখানো হচ্ছে, তখন ইচ্ছা করে কিছু মানুষ, মানে কিছু সংবাদ মাধ্যম আর কিছু ওই দিমাগি নকশাল, তারা গিয়ে এটাকে পিছু ধরে টানার চেষ্টা করছে। সংবাদ মাধ্যমগুলো ওটাকে পোট্রে করছে। আপনারা বলুন না, সংবাদ মাধ্যমকে দেখে কটা সংবাদ মাধ্যম এটা নিয়ে আলোচনা করছে? শুভেন্দু অধিকারীর মতো এমন একজন মুখ্যমন্ত্রী, যিনি বললেন যে সরকারি সম্পত্তি নষ্ট করলে 3 গুণ আদায় করব। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে টকশো গুলোতে এটা নিয়ে আলোচনা করতো। আমাদের এরকম সদিচ্ছা নেই সরকারের, এমন কোনো সরকার নেই যে সরকারি সম্পত্তি নষ্ট করলে তাদের তো বিরুদ্ধে গ্রেপ্তার করা উচিত, তাদের সম্পত্তি বিক্রি করে সেগুলো শোধ করা উচিত। এগুলো আলোচনা হতো, এটা আজকে বাস্তব। কিন্তু তারপরেও এটা থেকে শিফট, যেই এটা বাস্তব হয়ে গেল, এটাকে শিফট করে অন্য একটা জায়গায় কেন রাস্তার দুধ গরম হবে, এই নিয়ে আমাদের এখন আলোচনা। যারা প্রগতিশীল, যারা চান উন্নতি, যারা দুটোর মধ্যে একটা ঠিক করুন। আইদার বলুন যে ফুটপাতের মধ্যে আমরা হাঁটবো এবং সেই হাঁটার জায়গাটা প্রশস্ত করতে হবে, তাহলে আপনি হকার কেন উচ্ছেদ হচ্ছে এই প্রশ্নটা তুলতে পারবেন না। আর যদি বলেন না হকাররাও মানুষ, হকাররাও করে খাটবে, তাহলে আপনাকেও ফুটপাতের মধ্যে দিয়ে কষ্ট করেই যেতে হবে। প্রয়োজনে ফুটপাত ব্লক হলে আপনাকেও রাস্তার মধ্যে দিয়ে হাঁটতে হবে। আপনি যদি বলেন দুটোই হবে, তাহলে বিশ্বাস করুন আপনাকে, মানে যারা বলছে, যে রাজনৈতিক দলরা বলছে, তাদেরকে আমি সাজেশন দেবো পোলাইটলি যে আপনারা কোনো মনস্তত্ত্ববিদের সঙ্গে যোগাযোগ করুন। তার কারণ এরকম কোনো সলিউশন ভার্চুয়াল রিয়েলিটিতে হতে পারে, গ্রাউন্ড রিয়েলিটিতে এরকম কোনো সলিউশন আজ পর্যন্ত দেওয়া যায়নি, যাবেও না। এনিওয়ে, আপনাদের প্রত্যেকের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই। সরকার কাজ করতে গেলে ভুল করবে, কিন্তু সরকারের কাজ যারা থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা হচ্ছে রোড ব্লকার। এই রোড ব্লকারদের কথাই প্রভাবিত হবেন না। একটা সরকারকে এগোতে দিন, তাদের কাজ করতে দিন। ভুল হবে, ভুলগুলো শুধরে নিয়ে এই সরকার আবারও এগোবে, এটাই আমাদের প্রার্থনা। আর দিমাগি নকশাল কিংবা ওই তৃণমূল, নিজেরা কল্পনা করে দেখুন, যদি ইতিহাস ভুলে গিয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলের পুরনো ভিডিওগুলো একবার দেখে নেবেন, মনে পড়ে যাবে। এখনকার মতো এখানেই।